হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ত্রিকোণমিতির প্রথম লেকচারে স্বাগতম জানাচ্ছি। লেকচার শুরু করার আগে আমি ত্রিকোণমিতি নিয়ে আমার লাইফের একটা গল্প বলি। তো ত্রিকোণমিতির এই সাইন ট্যান কজ এগুলোর সাথে ক্লাস 9-এ আমাদের সবার পরিচয় হয়। তো এই ত্রিকোণমিতি শুরু করার পর প্রথম 4-5 মাস আমি কিছুই বুঝতাম না যে অ্যাকচুয়ালি ম্যাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব বা ম্যাথটা কোন প্রসেসে করব বা কিভাবে মডিফাই করে আমি ম্যাথটা সলভ করব। তো আমরা কোনো পড়াশোনার জিনিস না বুঝলে আমরা যেটা জানতে চাই সবার কাছে যে এটা আসলে পড়ে আমার লাভটা কোন জায়গায়, ঠিক আছে? তো আমি ওইরকম আমাদের যে স্যার ক্লাস নিত ওই স্যারকে একদিন জিজ্ঞেস করছি যে স্যার ত্রিকোণমিতি যে পড়তেছি এটা আমি আসলে কোথায় অ্যাপ্লাই করব, লাভ কি আমার? তো তখন স্যার আমাকে বলতেছে, দেখ তুই যদি এখানে দাঁড়ায় থাকা দূরের কোন একটা পাহাড়ের ছায়া দেখিস, সেই ছায়ার থেকে তুই পাহাড়ের উচ্চতা পরিমাপ করতে পারবি। আবার ধর তুই মিলিটারিতে জব করতে যাবে, তখন কোনো একটা প্লেন যেটার অনুমতি নাই তোর দেশের আকাশে ওড়ার জন্য, এই প্লেনটাকে তুই মাটি থেকে বোমা মেরে উড়াই দিতে পারবি। তো 9-এর একটা ছেলে হিসেবে তখন এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং লাগতো আর কি। তো এটাই অ্যাকচুয়ালি ছিল আমার গল্পটা। আমরা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি তোমাদেরকে কিভাবে পড়াবো, আমরা বইয়ে যেভাবে চ্যাপ্টারগুলো আছে আমাদের সেইভাবে চ্যাপ্টারগুলো টপিকগুলো আলোচনা করব, তারপর ওই টপিকের মধ্য থেকে বইয়ের এবং বোর্ডের ম্যাথগুলো আমরা সলভ করব। এতে করে তোমাদের কি হবে, তোমরা লেকচার দেখার পর যদি তোমরা বইটা নিয়ে বসো, ওই বইয়ের ম্যাথগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় যে ম্যাথ সলভ করতে পারতেছো না বা এখনো বুঝতেছো না, তারপর তোমরা আমাদের কি কমেন্টে জানাবা অথবা আমাদের গ্রুপে পোস্ট করবা যে ভাই আমার এই টপিকটা সমস্যা হচ্ছে। ওকে, আর আমাদের এই লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লেকচারটি শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের লেকচারে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6.1 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই পার্টে আমরা ত্রিকোণমিতির ধারণা নিয়ে আলোচনা করব, কোন পরিমাপের পদ্ধতি প্রগমন নিয়ে আলোচনা করব, বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের কোণের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। ওকে, এই টপিকগুলো আলোচনা করার সাথে সাথে আমরা এই টপিকগুলোর মধ্যে যে ম্যাথগুলো পড়ে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। ওকে, তাহলে প্রথমে আমরা যে টপিকটা শিখবো সেটা ত্রিকোণমিতির ধারণা। তাহলে ত্রিকোণমিতির ধারণার শুরুতেই আমাদের জানতে হবে যে কোণ কি। ওকে, কোণ দুটি রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয়, ওকে, অথবা দুটি রশ্মি যদি এক বিন্দু থেকে নির্গত হয় তখন তাদের মাঝে একটা কোণ সৃষ্টি হয়। ওকে, এই কোণ দুই প্রকার। কি কি? একটা জ্যামিতিক কোণ এবং আরেকটা ত্রিকোণমিতিক কোণ। ওকে, তাহলে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ কোণের দুইটা প্রকার। জ্যামিতিক কোণের ধর্ম জ্যামিতিক কোণের রেঞ্জ 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। ওকে, এর বেশিও হয় না, এর থেকে কমও হয় না, এবং জ্যামিতিক কোণ সব সময় ধনাত্মক হয়। ওকে, অপরপক্ষে আমরা যদি ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আসি, ত্রিকোণমিতিক কোণ মেইনলি হয় দুই প্রকার, একটা ধনাত্মক, একটা হয় ঋণাত্মক। ওকে, তাহলে ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ কি এবং ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ কি? ওকে, আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ত্রিকোণমিতিক কোণকে ক্যালকুলেট করি সেটা ঋণাত্মক। আচ্ছা, আমি ভুল লিখছি, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি আমরা ত্রিকোণমিতিক কোণকে ক্যালকুলেট করি সেটা হয় ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি আমি ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করি তাহলে সেটা ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা কিভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, কিভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো? খেয়াল করো, দুইটা অক্ষ যখন পরস্পরকে ছেদ করে, ওকে, তখন তারা কি চারটা চতুর্ভাগ উৎপন্ন করে। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ওকে, এখন এখানে ধরো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা ধরো 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রিটা যে আমি কাউন্ট করলাম, এই কাউন্ট করার জন্য আমি কি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছি। দেখো, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে। তাহলে এই কোণটা কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? অবশ্যই পজিটিভ হয়েছে, তার মানে ধনাত্মক কোণ। এবার আমি এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না যেয়ে আমি যদি এই বরাবর যাই, ওকে, যে ঘড়ির কাঁটার দিকে আমি ঘুরবো, তাহলে দেখো এই যে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, এবার এই কোণটা কত ডিগ্রি? দেখো, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি আবার এই পয়েন্টে ফিরে আসি তাহলে টোটাল কত ডিগ্রি অতিক্রম করলাম আমি? 360 ডিগ্রি। তাহলে এই কোণটা কতটুকু হবে? 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 315 ডিগ্রি। ওকে, তাহলে 315 ডিগ্রি এই কোণটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে, কারণ আমি কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, অর্থাৎ ঋণাত্মক কোণ। তাহলে এই কোণটা হবে মাইনাস 315 ডিগ্রি। ওকে, তাহলে
আমরা বুঝতে পারলাম যে ত্রিকোণমিতিক কোণ কিভাবে ধনাত্মক এবং ঋণাত্মক হয়। তাহলে এটাই ছিল হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আমাদের বেসিক ধারণা। ওকে, এরপর আমরা আসতেছি হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতি। ওকে, তাহলে কোণ পরিমাপের পদ্ধতিতে আমরা দেখব যে একটা ত্রিকোণমিতিক কোণকে আমি কিভাবে পরিমাপ করতে পারি। তাহলে খেয়াল করো, কোণ পরিমাপের পদ্ধতি। ওকে, কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এবং 3 নাম্বারটা হচ্ছে শতমূলক পদ্ধতি। ওকে, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কোণ পরিমাপের পদ্ধতি। শতমূলক পদ্ধতিটি মেইনলি আমাদের বইয়ে দেয়া নাই, আমরা হচ্ছে জানার জন্য এটা শিখে রাখবো। ওকে, তাহলে প্রথমে আমরা আসি ষাটমূলক পদ্ধতিতে। ষাটমূলক পদ্ধতি। ওকে, তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। ওকে, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। তাহলে এই ডিগ্রিকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? দেখো, আমি একটু আগে বললাম যে দুটি রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দুটি রশ্মি যদি কোনো বিন্দু থেকে নির্গত হয়, তখন তারা মাঝে একটা কি কোণ উৎপন্ন করে। এই কোণটাকে আমরা জানি, আমরা কি বলি? আমরা সমকোণ বলি। ওকে, এখন খেয়াল করো, ষাটমূলক পদ্ধতিতে এই সমকোণকে ধরা হয় 90 ডিগ্রি, অথবা আমি এইভাবে বলতে পারি। আচ্ছা, তাহলে ষাটমূলক পদ্ধতিতে এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই এক সমকোণকে যদি আমি 90 দ্বারা ভাগ দেই, বা এক সমকোণকে যদি আমি 90 ভাগে ভাগ করি, তখন যেই প্রতি একক ঘর থাকে, তাহলে ওই একক ঘরকে আমি বলি 1 ডিগ্রি। ওকে, তাহলে আবার এক সমকোণকে 90 ভাগে ভাগ করার পর যে একক ঘর থাকে, ওই প্রতিটা একক ঘর হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক যেটা ডিগ্রি, সেই ডিগ্রি কিভাবে আসলে আমরা বুঝলাম। ওকে, এই ডিগ্রি থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র একক রয়েছে। কি কি ক্ষুদ্র ক্ষুদ্র একক রয়েছে? এই 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। ওকে, আমরা যখন একটা দাগ দিব সেটা হবে মিনিট, যখন দুইটা দাগ দিব সেটা হবে সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে এই মিনিটের থেকে ক্ষুদ্র একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা আবার দেখব যে 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 ডিগ্রি সমান সমান 60 ইনটু 60 সেকেন্ড সমান সমান 3600 সেকেন্ড। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের এককগুলা। আচ্ছা, এরপর আমরা আসতেছি বৃত্তীয় পদ্ধতিতে। ওকে, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের যে একক রয়েছে সেটা তোমরা 9 10 এ শিখে আসছো, যেটা হচ্ছে রেডিয়ান। ওকে, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আমাদের কোণ পরিমাপের যে একক সেটা হচ্ছে রেডিয়ান। ওকে, রেডিয়ান কোণ কোথা থেকে আসতেছে? আমরা রেডিয়ান কোণের সংজ্ঞাটা শিখছিলাম হচ্ছে এইভাবে। দেখো, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এই বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা চাপ যদি আমি আঁকি, সেই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ধরো এই কোণটা হচ্ছে থিটা, এই থিটার মানটাই হচ্ছে 1 রেডিয়ান। ওকে, তাহলে আরেকবার, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ আমি যদি বৃত্ত থেকে কাটি, তাহলে ওই চাপটা বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে সেই কোণটার মান হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ এস। তাহলে এই রেডিয়ান কোণের ক্ষেত্রে এস ইকুয়াল টু আর। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার রেডিয়ান কোণের প্রকাশ। রেডিয়ানের ক্ষেত্রে আমি দুই সমকোণকে আমি পাই রেডিয়ান দ্বারা প্রকাশ করি। ওকে, অতএব আমি কি বলতে পারি না যে 1 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ বাই হচ্ছে পাই। অথবা আমি এটাও বলতে পারি যে 1 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি বাই হচ্ছে পাই। ওকে, তাহলে পাই এর ভ্যালু কত? পাই এর ভ্যালু হচ্ছে 3.1416। তাহলে ভাগ দিলে আমি পাবো 57.3 ডিগ্রি। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 1 রেডিয়ানে 57.3 ডিগ্রি। ওকে, এরপর আমাদের নেক্সট এককটায় আসি, শতমূলক পদ্ধতি। ওকে, তাহলে শতমূলক পদ্ধতি।
শতমূলক পদ্ধতি। আচ্ছা, শতমূলক পদ্ধতিতে আমরা এক সমকোণকে 100 ভাগে ভাগ করি এবং ওই প্রতিটা ভাগের নাম হয় 100 গ্রেড। অর্থাৎ শতমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে গ্রেড। এই গ্রেডটাকে আমরা এভাবে বলি কি 100 জি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এক সমকোণকে যদি আমি 100 ভাগে ভাগ করি তখন আমি যেই একক ঘর করে পাই ওই একক ঘর হচ্ছে 1 গ্রেড, যেটা হচ্ছে শতমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। ওকে, এরপরে আমরা হচ্ছে এই তিনটা পদ্ধতিকে আমরা পরস্পরের সাথে কিভাবে কানেক্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ধরো আমরা একটা কোণ নিলাম। ওকে, তাহলে এই কোণটার মান আমি ধরলাম ডিগ্রিতে ডি ডিগ্রি, রেডিয়ানে আর রেডিয়ান অথবা গ্রেডে জি গ্রেড। ওকে, তাহলে আমি যখন কোণটার মানকে ডিগ্রিতে প্রকাশ করব তার মান হবে ডি ডিগ্রি, রেডিয়ানে প্রকাশ করলে আর রেডিয়ান এবং গ্রেডে প্রকাশ করলে জি গ্রেড। ওকে, কিন্তু কোণটার মান তো একই থাকতেছে, তাই না? জাস্ট পদ্ধতির জন্য মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দুই সমকোণের ক্ষেত্রে চিন্তা করি। দুই সমকোণকে যখন আমি ডিগ্রিতে প্রকাশ করতেছি সেটা কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। যখন আমি রেডিয়ানে প্রকাশ করতেছি সেটা হচ্ছে পাই রেডিয়ান। যখন আমি গ্রেডে প্রকাশ করতেছি আমরা জানি এক সমকোণ মানে 100 গ্রেড, তাহলে দুই সমকোণে কত গ্রেড হবে 200 গ্রেড। ওকে, তাহলে 200 গ্রেড হবে। এবার আমি এটার ক্ষেত্রে চিন্তা করি। ওকে, তাহলে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। ওকে, তাহলে এখান থেকে আমার কত ডিগ্রি বের করতে হবে ডি ডিগ্রি। তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু কি হবে পাই ইনটু ডি বাই 180 রেডিয়ান। ওকে, এবার শতমূলকের ক্ষেত্রে চিন্তা করো। এই 200 গ্রেড মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে আমি লিখলাম 200 গ্রেড ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, অথবা 1 গ্রেড ইকুয়াল টু হচ্ছে পাই বাই 200 রেডিয়ান, অথবা আমার গ্রেড বের করতে হবে জি গ্রেড। তাহলে জি গ্রেড ইকুয়াল টু হচ্ছে পাই ইনটু জি বাই 200 রেডিয়ান। এবার দেখো এই ডিগ্রিতে যে ডি এর মানটা আমাকে নির্ণয় করার দরকার ছিল সেটাকে আমি রেডিয়ানে প্রকাশ করছি, গ্রেডের মানটাকে রেডিয়ানে প্রকাশ করছি, আর এখানে আরেকটা বাকি থাকতেছে আর রেডিয়ান। তার মানে প্রতিটাকেই যখন আমি রেডিয়ানে প্রকাশ করতেছি এই সবগুলাই কি এই আর রেডিয়ানের সমান হবে। ওকে, যেহেতু আর রেডিয়ানের সমান হবে আমি তাহলে লিখতে পারি না যে ডি ডি পাই বাই 180 ইকুয়াল টু আর রেডিয়ান ইকুয়াল টু জি পাই বাই 200 রেডিয়ান। ওকে, তাহলে এখানে একটা রেডিয়ান দিয়ে দিলাম। এখন খেয়াল করো এটাকে, আচ্ছা এটাকে আমি উপরে লিখি। দেখো তাহলে আমরা লিখতে পারি ডি পাই বাই 180 রেডিয়ান ইকুয়াল টু আর রেডিয়ান ইকুয়াল টু জি পাই বাই 200 রেডিয়ান। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি সম্পর্কটা বের করার চেষ্টা করি আমরা কি পাই দ্বারা ভাগ দিতে পারি। তাহলে পাই দ্বারা যদি ভাগ দেই তাহলে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই ইকুয়াল টু হচ্ছে জি বাই 200। তার মানে কি, অর্থাৎ ডি হচ্ছে ডিগ্রিতে কোণের পরিমাপ। তুমি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে চাও তখন তুমি কি করবা, দেখো ডিগ্রি থেকে আমি রেডিয়ানে নিব, তাহলে আমি প্রথমে লিখবো ডি 180 ডি বাই 180 বাই আর বাই পাই। কিসে আমি মানটা নিব রেডিয়ানে, তাহলে আর এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি কি লিখবো ডি পাই বাই 180 ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে আর এর মানটা বের করলে কোণের মানটা আমি রেডিয়ানে বের করতে পারবো। একইভাবে ধরো আমার কোণের মানটা রেডিয়ানে দেয়া আছে, আমি ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে কি ডি ইকুয়াল টু হচ্ছে আর ইনটু 180 বাই হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমি ডি এর মানটা পাবো। আবার একইভাবে আমি গ্রেডের মানটা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো আমরা একটু সলভ করি। চল, আমরা যে ফর্মুলাগুলো শিখলাম ফর্মুলা হচ্ছে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই সমান সমান জি বাই 200, যেখানে ডি হচ্ছে ডিগ্রিতে কোণের পরিমাপ, আর হচ্ছে রেডিয়ানে, জি হচ্ছে গ্রেডে। আবার আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, আবার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, আবার 1 ডিগ্রি ইকুয়াল টু 3600 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন যেটা দেয়া আছে
50 ডিগ্রি 37 মিনিট 33 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে রেডিয়ানে যদি প্রকাশ করতে চাই এই পুরো কোণটাকে আমার শুধুমাত্র ডিগ্রিতে প্রকাশ করতে হবে। যেই ডিগ্রিতে প্রকাশটা হবে আমার ডি এর মান, তারপর সেখান থেকে আমাকে আর এর মানটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা খেয়াল করি আমাদের দেয়া আছে 50 ডিগ্রি 37 মিনিট 33 সেকেন্ড। তাহলে এই মিনিটকে আমার ডিগ্রি নিতে হবে এবং সেকেন্ডকে হচ্ছে ডিগ্রিতে নিতে হবে। আচ্ছা, আমরা দেখতেছি এখান থেকে যে 1 ডিগ্রি বা এইভাবে বলতে পারি আমরা যে 3600 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি? 1/3600। ওকে, আবার এখান থেকে দেখতেছি যে 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, সরি 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি? 1/60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 50 ডিগ্রি প্লাস 37/60, এই যে মিনিট থেকে ডিগ্রিতে নিলাম, প্লাস আচ্ছা এই ডিগ্রিটা মুছে দেই, প্লাস 33/3600, তাহলে সেকেন্ড থেকে ডিগ্রিতে নিলাম। তাহলে এইটার উপর আমি একেবারে লিখলাম ডিগ্রি। এখন তোমাদের কনফিউশনের কোন জায়গাটা থাকতে পারে? ওকে, তোমরা দেখতেছো যে আমি এখানে প্লাস আকারে লিখছি, বাট অনেকের বইয়ে হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারে লেখা আছে। কিভাবে মিশ্র ভগ্নাংশ আকারে লেখা আছে? 50 তারপর দেয়া আছে 3760। ওকে, তাহলে এভাবে হচ্ছে তোমাদের কি মিনিট থেকে ডিগ্রিতে নিতেছে। এখন তোমরা খেয়াল করো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 50 প্লাস 37/60। কিভাবে লিখতে পারি? ধরো তোমার এখানে দেয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ 7 সমস্ত 2/1। এটাকে কি আমরা লিখতে পারি না 7 দুগুণে 14 আর 1 যোগ করলে 15? অথবা আমরা যদি এভাবে খেয়াল করি 7 প্লাস হাফ, তাহলে কত হচ্ছে? 2, 7 দুগুণে 14, একে হচ্ছে 15। তার মানে তুমি মিশ্র ভগ্নাংশ আকারে লিখো বা যোগ আকারে লিখো, তোমাদের কোনো মানের চেঞ্জ আসবে না। ওকে, তাহলে এখান থেকে আমরা আবার আমাদের ম্যাথে ফিরে যাই। তাহলে 37/60 আমি তাহলে লসাগু নেই, 3600 হচ্ছে আমার লসাগু, এখানে থাকতেছে ডিগ্রি। তাহলে 3600 ইন্টু 50 হয়ে যাচ্ছে 18000 প্লাস 37 ইন্টু 60 হয়ে যাচ্ছে 2220 প্লাস 33। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেটরটা নেই তাহলে আমি পাচ্ছি 18000 যোগ 2220 যোগ 33 বাই হচ্ছে 3600 ইকুয়াল টু হচ্ছে 405 বাই হচ্ছে 8 ডিগ্রি। ওকে, তাহলে এটাই কি ডি এর মানটা না? তাহলে এবার আর এর মানটা বের করা লাগবে। তাহলে আমি লিখলাম ডি এর মানটা বসায়া যে 405/8 ইনটু 180 ইকুয়াল টু হচ্ছে আর বাই পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি আর ইকুয়াল টু এই পাইটা আর গুণন করে এখানে চলে যাবে। তাহলে আর ইকুয়াল টু হবে 405/8 ইনটু 180 ইনটু পাই। তাহলে ক্যালকুলেট করলে হবে 405 বাই হচ্ছে 8 ইনটু 180, তাহলে 9 পাই বাই 32। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে রেডিয়ানে কোণের পরিমাপটা হচ্ছে 9 পাই বাই 32। তাহলে আমাদের নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথে আমাদের বলছে 47 পাই বাই 12 কে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করা মানে হচ্ছে কোনটাকে আমি কি ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে এই r ইকুয়াল টু হচ্ছে 47 পাই বাই 12, আর আমরা জানি r বাই পাই ইকুয়াল টু d বাই 180, এই যে এখান থেকে জানি। তাহলে আমি লিখতে পারি 47 পাই বাই হচ্ছে 12 ইনটু এই পাইটাই বসায় দিলাম ইকুয়াল টু d বাই 180। তাহলে পাই পাই কাটা, এই 180 কে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হয় দেখো, তাহলে ইনটু 180। ওকে, তাহলে যদি আমি কাটাকাটি করি 6 দিয়ে, 6 দুগুণে 12 আর এখানে থাকতেছে কত 30, তাহলে কাটাকাটি করলে আরো কত 15। তাহলে 47 ইনটু 15 ইকুয়াল টু হচ্ছে d। তাহলে 47 ইনটু 15 হইতেছে আমার 47 ইনটু 15 ইকুয়াল টু হচ্ছে 705 ডিগ্রি।
কোণ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করার পর এবার আমরা হচ্ছে প্রগমন নিয়ে আলোচনা করব। আমরা 9 দেখে আসছি যে সমান্তর প্রগমন বলা থাকে যে আমাদের ত্রিভুজের কোণগুলো হচ্ছে সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। তাহলে আমাদেরকে ম্যাথ করার জন্য একটা নির্দিষ্ট ভাবে আমাদের 3টা কোণকে ধরে নেওয়া লাগতো। ওকে, তাহলে আমরা সেই প্রগমনের আলোচনাটা এখানে করব। প্রগমন হচ্ছে আমরা দেখতে পাইতেছি 3 প্রকার। 3 প্রকার কি কি? একটা হচ্ছে সমান্তর প্রগমন, একটা হচ্ছে গুণোত্তর প্রগমন এবং একটা হচ্ছে বিপরীত প্রগমন। ওকে, তাহলে সমান্তর প্রগমনে ধরলাম আমাদের ত্রিভুজের 3টা কোণ হচ্ছে এ বি এবং সি। এই সমান্তর প্রগমনে কোণগুলোর মধ্যে সম্পর্ক হয় এরকম যে প্রথম কোণ এবং তৃতীয় কোণের যোগফল দ্বিতীয় কোণের দ্বিগুণ। ওকে, তাহলে প্রথম কোণ এবং তৃতীয় কোণের যোগফল দ্বিতীয় কোণের দ্বিগুণ। গুণোত্তর প্রগমনে আমাদের কোণগুলোর ক্ষেত্রে সম্পর্ক এরকম, প্রথম এবং তৃতীয় কোণের যোগফল দ্বিতীয় কোণের বর্গের সমান। ওকে, এবং বিপরীত প্রগমনে আমাদের কোণ 3টার মধ্যে সম্পর্ক এরকম 1/a প্লাস 1/c ইকুয়াল টু হচ্ছে 2/b। বিপরীত প্রগমন নিয়ে কোনো আলোচনা হচ্ছে আমাদের বইয়ে নাই, আমরা হচ্ছে সমান্তর এবং গুণোত্তর নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে তোমাদের যদি প্রশ্নে দেয়া থাকে যে ত্রিভুজের কোণ 3টি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে তোমরা কিভাবে ধরবা? ওকে, তোমরা চাইলে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণকে যোগ করে মধ্যম কোণের দ্বিগুণ আকারে লিখতে পারো, অথবা আরেকটা উপায় আমরা ধরে নিতে পারি। কোন উপায়ে আমরা একটু দেখি। তাহলে আমরা একটু পাশে লিখে দেই যে সমান্তর প্রগমন হচ্ছে প্রথম এবং তৃতীয় কোণের যোগফল দ্বিতীয় কোণের দ্বিগুণ, গুণোত্তর হচ্ছে প্রথম এবং তৃতীয় কোণের গুণফল দ্বিতীয় কোণের বর্গের সমান, বিপরীত হচ্ছে 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b। তাহলে সমান্তর যদি বলা থাকে তোমাকে প্রশ্নে, সমান্তর বলা থাকলে তুমি প্রথম কোণটাকে ধরবা আলফা মাইনাস বিটা, দ্বিতীয় কোণটাকে ধরবা আলফা এবং তৃতীয় কোণটাকে ধরবা আলফা প্লাস বিটা। ওকে, কেন এইভাবে ধরবা? তাহলে আমাদের সমান্তর বলতেছে প্রথম এবং তৃতীয় কোণের যোগফল দ্বিতীয় কোণের দ্বিগুণ। তাহলে আমি যদি প্রথম আর তৃতীয় যোগ করি তাহলে কি পাইতেছি? আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা। তাহলে কি থাকতেছে? বিটা বিটা কাটাকাটি যাচ্ছে, শুধু 2 আলফা থাকতেছে। তাহলে এই আলফাটা কি? দ্বিতীয় কোণ বা মধ্যম কোণ আমি বলতে পারি। তাহলে মধ্যম কোণের দ্বিগুণ আমি পাইছি। তাহলে সমান্তর প্রগমন বলা থাকলে এইভাবে আমরা ধরবো। ওকে, যে ত্রিভুজের কোণ 3টি হচ্ছে এটা এটা এবং এটা। আচ্ছা, যদি সমান্তর না বলে আমাদের হচ্ছে গুণোত্তর বলা থাকে, তখন আমরা কিভাবে ধরবো? যদি আমাদেরকে বলা হয় যে ত্রিভুজের কোণ 3টি গুণোত্তর, তখন আমরা ধরবো আলফা বাই বিটা, এটা হচ্ছে প্রথম কোণ, আলফা মধ্যম কোণ বা দ্বিতীয় কোণ এবং আলফা বিটা। ওকে, তাহলে কিভাবে আমরা এটা ধরতে পারি দেখো। তাহলে প্রথম এবং তৃতীয় কোণের গুণফল কি হওয়া উচিত? দ্বিতীয় কোণের বর্গের সমান। তাহলে আমি যদি বিটা বিটা কাটাকাটি করি কি থাকতেছে? আলফা স্কয়ার। তাহলে এই আলফা স্কয়ারটা কি মধ্যম কোণের বর্গের সমান না? তাহলে যদি আমাকে গুণোত্তর প্রগমন বলা থাকে আমি 3টা কোণকে এইভাবে ধরবো। ওকে, তাহলে এবার আমরা প্রগমন রিলেটেড একটা ম্যাথ করি। আমাদের প্রশ্নে লেখা আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, ক্ষুদ্রতম এবং মধ্যম কোণ দুটিকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি তখন তাদের অনুপাত হয় 3:5। কোণগুলোর মান কত? ওকে, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে আমরা 3টা কোণকে আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা আকারে ধরে নিব। ওকে, তাহলে আমি লিখলাম ধরি কোণ 3টি আলফা মাইনাস বিটা আলফা এবং আলফা প্লাস বিটা। ওকে, এবার খেয়াল করো আমি 3টা কোণের পরিমাপ কত লিখতে পারি? 180 ডিগ্রি, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে আমি লিখতে পারি আমরা জানি আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা বিটা বিটা কাটা 3 আলফা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, অথবা আমরা লিখতে পারি কি আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি আমি পাচ্ছি। এবার আমার কি বিটার মানটা এবার বের করতে হবে। বিটার মানটা আমি কিভাবে বের করব? দেখো এখানে বলছে যে ক্ষুদ্রতম এবং মধ্যম কোণটিকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে তাদের অনুপাত হবে 3/5 বা 3:5। তাহলে আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা বাই আলফা ইকুয়াল টু 3/5।
তাহলে এটা হচ্ছে আমি লিখলাম যে প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা বাই আলফা ইকুয়াল টু হচ্ছে 3/5। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোনাকুনি গুণ করলে আমি কি পাচ্ছি 5 আলফা মাইনাস 5 বিটা ইকুয়াল টু হচ্ছে 3 আলফা, বা মাইনাস 5 বিটা ইকুয়াল টু মাইনাস 3 আলফা মাইনাস 5 আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু এখানে কত থাকতেছে -2 থাকতেছে। তাহলে বিটা ইকুয়াল টু আমি একবার লিখলাম 2 আলফা বাই হচ্ছে 5। ওকে, তাহলে আলফার মান আমি এখানে কত পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমি যদি 60 ডিগ্রি বসায় দেই 2 ইনটু 60 ডিগ্রি বাই হচ্ছে 5, কাটাকাটি করলে এখানে থাকবে 12 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 2 ইনটু 12 24 ডিগ্রি। আচ্ছা, তাহলে বিটার মান আমি পাইতেছি 24 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু আমি পাচ্ছি 60 ডিগ্রি, বিটা ইকুয়াল টু আমি পাচ্ছি 24 ডিগ্রি। তাহলে আমি এগুলো মুছে দিলাম। ওকে, তাহলে এবার এই আলফা বিটার মান থেকে আমাকে তিনটা কোণের মান বের করতে হবে। তাহলে আমি লিখলাম যে ক্ষুদ্রতম কোণটি তাহলে কি হবে আলফা মাইনাস বিটা সমান সমান হচ্ছে 60 মাইনাস 24 ডিগ্রি ইকুয়াল টু 60 মাইনাস 24 হচ্ছে 36 ডিগ্রি। ওকে, মধ্যম কোণটি হচ্ছে আলফা সমান সমান 60 ডিগ্রি এবং বৃহত্তম কোণটি হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান 60 প্লাস 24 ডিগ্রি সমান সমান 84 ডিগ্রি। ওকে, যেহেতু 84 ডিগ্রি হইছে সবগুলাকে ডিগ্রিতে পাওয়ার পর আমাকে বলছে কোনগুলোর মান রেডিয়ানে কত। ওকে, তাহলে রেডিয়ানে নেওয়ার জন্য এই ডিগ্রির মানটা কি, এই ডি এর মানটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 36/180 ইকুয়াল টু হচ্ছে r বাই পাই। ওকে, তাহলে r ইকুয়াল টু 36 পাই বাই হচ্ছে 180। তাহলে আমি যদি কাটাকাটি করি, ধরো আমি হচ্ছে 6 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 36 তাহলে 5, তাহলে এখানে আমি প্রথম কোণটা পাচ্ছি পাই বাই 5 রেডিয়ান। ওকে, মধ্যম কোণটার ক্ষেত্রে আসি 60 ডিগ্রি, তাহলে ডি এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60/180 ইকুয়াল টু হচ্ছে r বাই পাই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 60 পাই বাই 180 ইকুয়াল টু হচ্ছে r, কাটাকাটি করলে পাই বাই 3, তাহলে মধ্যম কোণটা কত হচ্ছে পাই বাই 3। এবার যদি আমি বৃহত্তম কোণটায় আসি, তাহলে আমি একবারে লিখলাম যে 84 পাই বাই 180 ইকুয়াল টু হচ্ছে r, কাটাকাটি করলে আমি যদি 6 দিয়ে কাটাকাটি করি তাহলে 14 আর এখানে হইতেছে 30, তারপর 2 দিয়ে কাটাকাটি করলে 15 আর এখানে হচ্ছে 7, তাহলে আমি পাচ্ছি r ইকুয়াল টু 7 পাই বাই 15 রেডিয়ান। তাহলে তিনটা কোণের মাপ আমি কত কত পাইলাম, পাই রেডিয়ান বাই 5, পাই রেডিয়ান বাই 3 এবং 7 পাই বাই 15 রেডিয়ান। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমাদের পরের ম্যাথটি দেখি। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণটিকে যথাক্রমে রেডিয়ানে এবং ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় π/90 ডিগ্রি। রেডিয়ানে কোণগুলোর পরিমাপ কত? ওকে, এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2015 সালে এসেছে। আমরা একটু খেয়াল করি, আমাদের কোণগুলো হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে আমি ধরে নিব যে আমাদের তিনটি কোণ হচ্ছে আলফা মাইনাস বিটা আলফা এবং আলফা প্লাস বিটা ডিগ্রি। ওকে, ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণটিকে যথাক্রমে রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় π/90 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথমে আমি এখান থেকে আলফা অথবা বিটার মানটা বের করি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। যেহেতু আমি এটাকে ডিগ্রিতে প্রকাশ করলাম, তাহলে আমি লিখলাম আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বিটা বিটা কাটা যাচ্ছে, 3 আলফা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো বৃহত্তম কোণটিকে রেডিয়ানে প্রকাশ করব এবং ক্ষুদ্রতম কোণটিকে ডিগ্রিতে প্রকাশ করব, তাহলে আমি পাবো π/90 ডিগ্রি। আমার এখানে বৃহত্তম কোণ কোনটা, এই আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আলফা প্লাস বিটা কিসে দেয়া আছে, ডিগ্রিতে দেয়া আছে। আমি যদি রেডিয়ানে নেই, আমি কি লিখবো, আলফা প্লাস বিটা ইনটু পাই বাই 180 ডিগ্রি। ওকে, তাহলে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি রেডিয়ানে কনভার্ট করলাম। ওকে, তারপর আমি যদি ক্ষুদ্রতম কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করি, ক্ষুদ্রতম কোণ কোনটা, এই আলফা মাইনাস বিটা, এটা কি ডিগ্রিতেই প্রকাশ করা আছে।
তাহলে আমি কি লিখলাম, আলফা মাইনাস বিটা। তাহলে বৃহত্তম কোণকে রেডিয়ানে প্রকাশ করলাম, ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলাম, তখন আমি যে অনুপাতটা পাবো সেটা হবে π/90 ওকে, তাহলে π/90 পাইলাম। তাহলে এটাকে আমরা লিখলাম প্রশ্ন মতে। ওকে, তাহলে প্রশ্ন মতে লেখার পর এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু পাই বাই হচ্ছে আলফা মাইনাস বিটা ইন্টু এই 180 কে নিচে নামায় দিলাম সমান সমান π/90। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে কি পাই পাই কাটাকাটি যাচ্ছে, পাই বাই কাটে যাওয়ার পর আমি লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 180 বাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কাটাকাটি করে কত থাকতেছে, 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি যদি হয়, তারপর আমি যদি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে আমি পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 আলফা মাইনাস 2 বিটা, অথবা 2 আলফা মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা প্লাস 2 বিটা। আমি সাইড চেঞ্জ করে লিখলাম। তারপর আমি পাইতেছি কি আলফা ইকুয়াল টু 3 বিটা বা বিটা ইকুয়াল টু আলফা বাই 3। ওকে, তাহলে বিটা ইকুয়াল টু যদি আলফা বাই 3 হয়, আলফার ভ্যালু আমি কত পাইছি, 60 ডিগ্রি। তাহলে আমি বিটা ইকুয়াল টু কত লিখতে পারি, 60 ডিগ্রি বাই 3 সমান সমান 20 ডিগ্রি। ওকে, তাহলে 20 ডিগ্রি হচ্ছে আমার বিটার ভ্যালু। তাহলে আমি যদি তিনটা কোণের পরিমাপ লিখি, ধরো আচ্ছা এগুলো আমি মুছে দিলাম। তাহলে তিনটা কোণের পরিমাপ যদি আমি লিখি, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হবে আমার ক্ষুদ্রতম কোণটা। তাহলে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান সমান হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তারপর মধ্যম কোণটা হচ্ছে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি এবং বৃহত্তম কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। ওকে, তাহলে যদি 80 ডিগ্রি হয়, আমি এখান থেকে এটাকে আমি হচ্ছে রেডিয়ানে কনভার্ট করতে হবে, কারণ আমার অ্যানসারটা চাইছে রেডিয়ানে কোণগুলোর মান কত। ওকে, তাহলে 40 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে নেই, তাহলে 40 ইনটু পাই বাই 180। তাহলে কাটাকাটি করলে কি থাকতেছে, আমি যদি তোমার হচ্ছে কত 20 দিয়ে কাটি, তাহলে থাকতেছে 2, এখানে হচ্ছে 9, তাহলে 2 পাই বাই 9 রেডিয়ান। ওকে, এটা কত হচ্ছে 60 ইনটু পাই বাই 180। তাহলে কাটাকাটি করলে নিচে থাকতেছে 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। ওকে, এবং এটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি, তাহলে 80 ইনটু পাই বাই হচ্ছে 180। তাহলে যদি আমি আবার 20 দিয়ে কাটি, তাহলে 4, এখানে হচ্ছে 9, তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান। ওকে, তাহলে অ্যানসার হচ্ছে 2 পাই বাই 9 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান এবং 4 পাই বাই 9 রেডিয়ান। ওকে, তাহলে জাস্ট ওই জিনিসটাকে তোমাকে চিন্তা করতে হবে যে যখন তোমাকে দুইটা ডিফারেন্ট পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে যেটাকে যেই পদ্ধতিতে প্রকাশ করতে বলছে প্রকাশ করবা, তারপর তুমি অনুপাতটা ক্যালকুলেট করবা। ওকে, এবার আমরা বৃত্ত, চাপ, কোণ এবং ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। ওকে, আমরা হচ্ছে 9, 10 থেকে শিখে এসেছি যে কোনো বৃত্ত, ধরো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r এবং একটা চাপ ধরো হচ্ছে s, সেই চাপটা যদি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তখন সেই বৃত্ত চাপের ক্ষেত্রে আমি লিখতে পারি s ইকুয়াল টু r থিটা, যেখানে থিটাকে আমাদের অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে এই s ইকুয়াল টু r থিটা কিভাবে আসলো সেটা আমরা একটু প্রমাণ দেখি। ওকে, তাহলে আমি যদি প্রমাণে যাই, ধরো আমাদের বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমি এটাকে দিলাম ও কেন্দ্র বিশিষ্ট, এই ব্যাসার্ধটা ধরো OA। এখন এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ যদি আমি আঁকি, তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করবে সেই কোণটার মান কত হবে, 1 রেডিয়ান। কারণ ধরো এটা হচ্ছে এসি চাপ, তাহলে এই এসি চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান হবে 1 রেডিয়ান। কেন? কারণ আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান হয় কত, 1 রেডিয়ান। তাহলে এখানে আমি বললাম যে OA ইকুয়াল টু এসি ইকুয়াল টু হচ্ছে r। আচ্ছা, এবার ধরো আমি আরেকটা চাপ আঁকলাম, যেই চাপটা হচ্ছে এবি চাপ। এই এবি চাপ ইকুয়াল টু আমি ধরে নিলাম s। এই sটা ধরো বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, ধরলাম যে আমাদের এই নতুন চাপটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আমি এটাকে লিখলাম এবি চাপ। তাহলে এই s এর মানটা আমাকে বের করতে হবে। আমরা জানি
যে কোনো বৃত্তে অঙ্কিত চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, অর্থাৎ কোন বৃত্তে যদি আমি একটা চাপ আঁকি, ওই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে চাপের সমানুপাতিক। অর্থাৎ চাপের দৈর্ঘ্য যদি বেশি হয় কোণের মানটা বড় হবে, যদি চাপের দৈর্ঘ্য কম হয় কোণের মানটা ছোট হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, তাহলে এইটুকু আমি মুছে দিলাম, এখান থেকে আমি লিখতে পারি আমার এসি চাপের ক্ষেত্রে দেখো, তাহলে এই এসি চাপ প্রপোর্শনাল টু হচ্ছে 1 রেডিয়ান। ওকে, আবার আমি লিখতে পারি এবি চাপ প্রপোর্শনাল টু হচ্ছে থিটা। ওকে, কারণ কি চাপ আমার হচ্ছে কোণের সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি এবি বাই এসি ইকুয়াল টু থিটা বাই 1 রেডিয়ান। ওকে, তাহলে এবি বাই এসি ইকুয়াল টু থিটা বাই 1 রেডিয়ান। এখন দেখো এবি এর মানটা কি, এবি এর মান হচ্ছে এস, তাহলে আমি লিখলাম এস বাই এসি এর মান হচ্ছে আর, আর ইকুয়াল টু হচ্ছে থিটা বাই 1 রেডিয়ান, বা আমি লিখতে পারি এস ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটা অবশ্যই কি রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে এরপর আমরা এই এস ইকুয়াল টু আর থিটা দিয়ে আমরা কি কি টাইপের ম্যাথ করতে পারি সেগুলো একটু দেখি। তাহলে দেখো আমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেটা বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব কত? ওকে, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ধরো এই পয়েন্টটা হচ্ছে ঢাকা, এই পয়েন্টটা হচ্ছে চট্টগ্রাম। এই ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। তাহলে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটাকে আমি বলি বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত? ওকে, তাহলে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, যেখানে আর এর ভ্যালু হচ্ছে 6440 এবং থিটার ভ্যালু আমি বসাইতে হইলে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে? রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এখানে কি 5 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 5 বাই 180 ইন্টু পাই ইকুয়াল টু হচ্ছে রেডিয়ানের মানটা। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি 3 5 15, তারপর হচ্ছে কত থাকতেছে 30, তাহলে 36, তাহলে পাই বাই 36। ওকে, তাহলে আমি লিখতে পারি এখানে থিটার মানটা পাই বাই 36। তাহলে পাই বাই 36 যদি হয়, আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি পাচ্ছি 6440 বাই 36 ইন্টু 3.1416। ওকে, তাহলে 561.9973 কিলোমিটার। ওকে, দেখো আমরা কিন্তু এই 6440 যে কিলোমিটার দেয়া ছিল সেটাকে কিন্তু মিটারে কনভার্ট করি নাই, তাই আমাদের অ্যান্সারটা কিলোমিটারে আসছে। তোমরা যদি চাও তোমরা হচ্ছে মিটারে কনভার্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা মিটারে আসবে। বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং কোণ রিলেটেড আমরা নেক্সট প্রবলেমটি সলভ করি। প্রবলেম বলা হয়েছে একটি গাড়ি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, যে বৃত্তচাপে সে অতিক্রম করে সেটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস হচ্ছে 60 মিটার। গাড়ির গতিবেগ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা প্রথমে চিত্রটি দেখি। ধরো এটা হচ্ছে আমার বৃত্তাকার পথটা, যেই পথের ব্যাস হচ্ছে 60 মিটার। তাহলে ব্যাস যদি 60 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অবশ্যই 30 মিটার। ওকে, তাহলে এই আর এর ভ্যালুটা হচ্ছে 30 মিটার। আচ্ছা, এখন ধরো এই কোণটা হচ্ছে 28 ডিগ্রি, যেই কোণটা এস দৈর্ঘ্যের চাপটা সৃষ্টি করে। আচ্ছা, তাহলে ধরো এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন লোকটা প্রতি সেকেন্ডে একটি চাপ অতিক্রম করে, মানে প্রতি সেকেন্ডে সে এস দৈর্ঘ্যের চাপটা অতিক্রম করে। তাহলে প্রতি সেকেন্ডে যদি এস দৈর্ঘ্যের চাপটা অতিক্রম করে, এস এর যে মানটা আমি পাবো সেই মানটাকে যদি আমি সেকেন্ড দ্বারা ভাগ দেই, প্রতি সেকেন্ড দ্বারা ভাগ দেই,
তবেই কি আমি এই লোকটার গতিবেগ নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা কিভাবে করব দেখি। তাহলে আমরা জানি s ইকুয়াল টু r থিটা, কিন্তু থিটা ইকুয়াল টু কত এখানে 28 ডিগ্রি। তার মানে এটাকে আমার কি রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 28 ইনটু পাই বাই হচ্ছে 180। তাহলে যদি আমি কাটাকাটি করি, তাহলে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, 4 4 16, 4 5 20। ওকে, তাহলে 7 পাই বাই 45 রেডিয়ান। তাহলে আমি লিখলাম 30, আর এর ভ্যালু বসাইলাম 7 ইনটু পাই বাই হচ্ছে 45। তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে 5 9 45, 5 6 30, তাহলে 42 পাই বাই 9। তাহলে আমি ক্যালকুলেট করে পাচ্ছি 14.66 মিটার। ওকে, দেখো এখানে আমাদের আর এর ভ্যালুটা কি মিটারে দেয়া ছিল, তাই আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটাও কি মিটারে আসছে। তাহলে এই বৃত্তচাপের সমপরিমাণ দৈর্ঘ্যটা বা এই বৃত্তচাপের সমপরিমাণ দূরত্বটা লোকটা অতিক্রম করে কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে। ওকে, তাহলে আমি লিখতে পারি যে লোকটার নির্ণেয় গতিবেগ ইকুয়াল টু হবে 14.66 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই লেকচারের লাস্ট টপিকটা পড়লাম। আমাদের নেক্সট লেকচারে আমরা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা শিখব, বৃত্তকলা রিলেটেড ম্যাথগুলো করব, এবং ঘড়ির কাঁটার দুইটার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সে নিয়ে আলোচনা করব এবং কিছু প্রবলেম সলভ করব। ওকে, তাহলে আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।